আসলে এটাকে ফেলিওরের দিকে আমরা না দিয়ে আমরা চিন্তা করতে পারি যে যেহেতু 31শে মে পর্যন্ত সর্বশেষ তারিখ ছিল, সেখানে কিন্তু একতরফা কারো গাফলতির দিকে আমরা যদি চিন্তা করি তাহলে কিন্তু ভুল হবে। এখন ব্লেম গেমটা না করে আসলে আমাদের দরকার হচ্ছে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয় যেহেতু বলেছেন যে হয়তোবা সময় বাড়ানোর জন্য চেষ্টা করা হবে, এবং সেই সময় বাড়ানোর চেষ্টার পর রিক্রুটিং এজেন্সিগুলো কার হাতে কত লোক রয়েছে সেই তালিকা যদি মন্ত্রণালয় বা বিএমইটিতে জমা দেয় তাহলে সেখানে আমাদের অনুরোধ থাকবে যাতে, যেহেতু ফ্লাইটের একটা সংকট, দেশি বিদেশি ফ্লাইটগুলো তাদের ভাড়া বাড়িয়ে দিচ্ছে, যাতে বিশেষ ব্যবস্থায় চার্টার ফ্লাইটের ব্যবস্থা করে, এবং সেখানে যাতে যে বাংলাদেশ বিমান যে চার্টার ফ্লাইটের ব্যবস্থা করেছে সেখানে দেখা যাচ্ছে যে তারাও কিন্তু 80-90 হাজার 1 লাখ টাকা করে ফেয়ার নিচ্ছে, বিশেষ ফ্লাইট যারা ব্যবস্থা করেছে। সো এখানে যাতে এই যে কয়টা কর্মী এখন আটকে গিয়েছে তাদেরকে নিবার জন্য মালয়েশিয়ার সাথে আমাদের যথেষ্ট বন্ধুপ্রতিম দেশ, তাদের সাথে আমাদের ভ্রাতৃত্ব বন্ধুত্ব অত্যন্ত গভীর। আমরা আশা করব আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা উদ্যোগ নিয়ে যদি অন্ততপক্ষে 15টা দিন সময় বাড়াতে পারে, এবং একই সাথে কত কর্মী হাতে আছে সেই কর্মীর তালিকা যদি সরকারের হাতে পৌঁছানো হয়, তাহলে সেই অনুযায়ী বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে, সাশ্রয়ী মূল্যে ফ্লাইটের ব্যবস্থা করে, চার্টার ফ্লাইটের ব্যবস্থা করে কর্মীদেরকে প্রেরণ করা আমার মনে হয় অসম্ভবের কিছু হয়। কারণ যে অ্যাটাস্টেশন নিয়ে কর্মীরা এখন বিদেশে যাওয়ার অপেক্ষায় আছেন, সেখানে তো নিশ্চয়ই এমপ্লয়াররা সেই কর্মীকে চায়, এবং সেই চাওয়ার কারণের জন্যই তো নিশ্চয়ই এই কর্মীগুলি সবগুলো এয়ারপোর্টে গিয়ে ভিড় করেছে, মালয়েশিয়া এয়ারপোর্টে গিয়ে সব একসাথে জড়ো হয়ে গিয়েছে। তবে এখানে খেয়াল রাখতে হবে যে মালয়েশিয়ার গভর্নমেন্টের পক্ষ থেকে প্রায় 40-45টি কোম্পানিকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে, আমাদের দূতাবাসের পক্ষ থেকে তাও প্রায় 50-60টি প্রতিষ্ঠানকে, মালয়েশিয়ার প্রতিষ্ঠানকে সেখানে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। কোনোভাবে যাতে এই ফাঁকে যেসব কোম্পানিগুলো মালয়েশিয়া এবং বাংলাদেশের পক্ষ থেকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে এই কোম্পানি যাতে কোনো কর্মী যেতে না পারে, কারণ অনেক অনৈতিকভাবে দেখা গেছে মালয়েশিয়ার মধ্যস্বত্বভোগীরা যারা ব্রোকাররা তারা কিন্তু হয়তো কাজ নাই, কিন্তু দেখা যাচ্ছে যে একটা অ্যাটাস্টেশন নিয়ে নিয়েছে। সুতরাং এই তাড়াহুড়া প্রক্রিয়ার মধ্যে যাতে কোনো কারণে এমন কোনো কর্মীকে প্রেরণ করা সঠিক হবে না যে কর্মী গিয়ে সেখানে কর্মসংস্থান পাবে না, বেতন পাবে না, খাবার পাবে না, থাকতে পারবে না। সেটাই কিন্তু আমাদের সরকারকে বুঝ বিবেচনা করে অত্যন্ত তীক্ষ্ণতার সাথে দুই দেশের যে পারস্পরিক সম্পর্ক আছে, কূটনৈতিক যে মেলবন্ধন, সেই মেলবন্ধনের মাধ্যমে অন্তত 15টা দিন সময় বাড়িয়ে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে কর্মীদের নেওয়ার ব্যবস্থা করা হলে এটা একটা সুরাহা হয়ে যাবে। আমার কাছে মনে হয় যখনই 31 তারিখ পর্যন্ত সময়টা দেওয়া হয়েছিল এবং আমরা যখন এই ক্রাইসিসটা গত 7-8-10 দিন থেকে দেখতে পাচ্ছিলাম, তখনই কিন্তু একটা উদ্যোগ নেওয়া দরকার ছিল। উদ্যোগ নিতে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে দেরি করে ফেলেছি। আমার কাছে মনে হয় যে মালয়েশিয়া সরকারের কাছে এমন কোনো বড় ধরনের আমরা এখানে আবদার করব না যে তারা 15টা দিন বাড়িয়ে দিবার জন্য, কারণ তাদের ডিমান্ড লেটারের উপর তো আমরা অ্যাটাস্টেশন দিয়েছি, তাদের চাহিদাপত্রের উপর তো আমাদের কর্মীরা যাচ্ছে। সুতরাং আমার কাছে মনে হয় যে যদি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে উদ্যোগ গ্রহণ করে, ইভেন এসব ক্ষেত্রে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসী কর্মী বান্ধব, এসব মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সরাসরি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে, নতুন যে প্রধানমন্ত্রী আসছেন অত্যন্ত সজ্জন ব্যক্তি, তার সাথে কথা বলতে পারেন। আমার কাছে মনে হয় যে এটা বড় কোনো কঠিন কাজ হবে না যদি আমরা তাদের কাছে প্লেস করতে পারি, এবং যদি আমরা বুঝতে পারি যে তোমাদের অ্যাটাস্টেশন এবং তোমাদেরই নিয়োগকর্তাদের চাহিদা অনুযায়ী আমরা এই কর্মীগুলিকে রেডি করেছি, তোমরা আর 15টা দিন বাড়িয়ে দাও, আমার মনে হয় এটা একটা সুরাহার পথ বেরিয়ে আসবে। আসলে মালয়েশিয়ার যে শ্রম বাজার বন্ধ হয়ে গেছে যেটা বলা হচ্ছে, এখানে একটা আসলে মিসকনসেপ্ট আছে। মালয়েশিয়ার শ্রম বাজারটা স্থগিত হয়েছে, বাংলাদেশ সহ আরও 13টি সোর্স কান্ট্রি যারা রয়েছে সেসব দেশগুলোতে কর্মী নেওয়া আপাতত স্থগিত করেছে, কারণ সেখানে কর্মী নেওয়ার ক্ষেত্রে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। এবং আমি মনে করি যে আবার কর্মী নেওয়ার যাতে পুনরায় চালু হওয়ার সাথে সাথে নেপাল, শ্রীলঙ্কা, ভারতের চাইতে যাতে আমরা বেশি কর্মী প্রেরণ করতে পারি, আমাদের কূটনৈতিক তৎপরতাকে আরও বেশি জোরদার করতে হবে। তবে এই ক্ষেত্রে আমাদের অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে, এবং সেটার জন্য শুধুমাত্র যে বাংলাদেশ সরকারের পক্ষে একা করা সম্ভব সেটি নয়, সেটার জন্য লেবার রিসিভিং কান্ট্রি হিসেবে মালয়েশিয়া সরকারকেও সেখানে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, বাংলাদেশ সরকারকেও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। লেবার রিসিভিং এবং লেবার সেন্ডিং কান্ট্রি দুদেশ যদি একত্রে মনস্থির করে যে আমরা অভিবাসন ব্যয়টাকে নিয়ন্ত্রণ করব, তাহলে কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। সুতরাং এই যেটি মালয়েশিয়ার শ্রম বাজারটি বন্ধ হয়ে গিয়েছে, এটি যত দ্রুত খোলা যায়, যত দ্রুত কূটনৈতিকভাবে আমরা আমাদের কর্মীদেরকে প্রেরণ করতে পারি, কারণ আমরা ইতিমধ্যে যে কর্মী প্রেরণ করছি সেগুলি বেশিরভাগই গিয়েছে কনস্ট্রাকশন বা আমাদের সার্ভিস সেক্টরে গিয়েছে, সেখানে এগ্রিকালচার সহ অন্যান্য খাতে কিন্তু এখনও প্রচুর কর্মী চাহিদা রয়েছে। সো সেখানে সেই চাহিদা অনুযায়ী যদি কর্মী প্রেরণের ক্ষেত্রে আমরা যদি আবার এই বছরে যে কোনো একটা সময় যদি আমাদের মালয়েশিয়ার শ্রম বাজারটা খুলে যায়, তাহলে বৃহৎ একটা ট্রেডিশনাল শ্রম বাজার আমাদের খুলবে। দেখেন আমাদের $22 বিলিয়ন কিন্তু এখান থেকে এসেছে, এবং আমরা আশা করছি যে আগামী বছর যদি আমরা
দক্ষ অতি দক্ষ প্রফেশনালস বেশি করে প্রেরণ করতে পারি, আমরা 30 থেকে 35 বিলিয়ন ডলার আমরা এই আমাদের রিজার্ভে যুক্ত করতে পারবো। তাই আমরা মনে করি যে মালয়েশিয়ার শ্রমবাজার যে বন্ধ হয়ে গিয়েছে এই ধরনের চিন্তা না করে আমাদের সরকারের পক্ষ থেকে যেহেতু অন্য অন্য লেবার রিসিভিং কান্ট্রি রয়েছে, সোর্স কান্ট্রি রয়েছে, তাদের সাথে যাতে কে কার আগে আমরা কর্মী প্রেরণ করতে পারি, বাংলাদেশ যাতে দ্রুততম সময়ে আবার এই বাজারটি খুললে স্বল্প অভিবাসন ব্যয় কর্মী প্রেরণ করতে পারে, সে ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত।